আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের অন্তিম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এই বলে ওর নাকে নাক ঘষতে থাকি। দীপা চোখ বন্ধ করে অনুভব করছে আমার পরশ। আমি দীপার কোমর জড়িয়ে আছি। দীপা আমার টি শার্ট খামচে ধরে আছে। এমন সময় ছুটকি দরজা নক না করে ঘরে প্রবেশ করে। ওকে দেখে দুজনে ভেবাচাকা খেয়ে যাই। এটা কি হলো? এমন সময় ছুটকি এখানে চলে আসবে বুঝতে পারিনি। দীপা আমাকে ছেড়ে দিয়ে উঠে বসলো। আমি সেভাবেই শুয়ে ছুটকির দিকে তাকিয়ে আছি। দীপা লজ্জায় মুখ উঠাতে পারছে না। সে নিচের দিকে একদম মাথা ঝুঁকিয়ে রেখেছে। এমন অবস্থায় ছোট বোনের সামনে লজ্জা পাওয়ারই কথা। আমি যে লজ্জা পাচ্ছি না তেমনটা কিন্তু নয়। লজ্জায় আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। কিন্তু আমাদেরকে এই অবস্থায় রেখে ছুটকি চলে না গিয়ে কোমরে হাত দিয়ে তাকিয়ে আছে। চোখ বড় বড় করে বিস্ফারিত চোখে দেখে যাচ্ছে। ছুটকি দু হাতে তালি মেরে বলে, বাহ বাহ বাহ, ক্যা বাত হে। এমন দৃশ্য ফিল্মে দেখেছি, আজ আমার ভাগ্যগুণে রিয়েল দেখলাম। এমন সুন্দর দৃশ্য পরাণটা জুড়িয়ে গেল। আমি বললাম, তোর লজ্জা করে না? এখন এখানে দাঁড়িয়ে আছিস? কারো ঘরে যাওয়ার আগে দরজা নক করতে হয়, সেটা জানিস না? চুটকি বলে, কেন নক করে আসবো কেন? আমার ভাইয়ের ঘর, যখন খুশি তখন আসবো। আগে কখনো নক করে আসিনি, তাহলে এখন নক করবো কেন? আমি বললাম, কারণ তোমার ভাই আগে সিঙ্গেল ছিল, তাই যখন তখন নক না করে রুমে প্রবেশ করতে। কিন্তু এখন আমার বোন। একটা কথা মাথায় রাখো, তোমার ভাই এখন বিয়ে করেছে, সাথে বউ আছে, তাই নক করে আসতে হবে। ছুটকি একটু উত্তেজিত হয়ে বলে, ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না। কিন্তু আমার প্রশ্ন এটা না, আমি অন্য কিছু জানতে চাই। আমি বললাম, কি জানতে চাস? ছুটকি বলে, সকালে তো অনেক মেজাজ দেখালি। যেভাবে রেগেছিলে আমি তো ভেবেছিলাম আবহাওয়া আজ 10 নম্বর বিপদ সংকেত দেবে। সেই 10 নম্বর সিগন্যাল ভাবির উপর দিয়ে বয়ে যাবে, কিন্তু সেটা না হয়ে আকাশ এত মেঘমুক্ত ঝলমলে হলো কি করে, সেটাই আমার মাথায় আসছে না। দীপা তখনও মাথা নিচু করে আছে, লজ্জায় মাথা উঁচু করে তাকাতেও পারছে না। ছুটকি দীপাকে উদ্দেশ্য করে বলে, কি ভাবি, তুমি কি জাদু জানো? আমার ভাইকে ম্যাজিক করে একদম ঠান্ডা করে দিলে। সত্যি ভাবি, তোমার জবাব নেই। ছুটকির কথায় দীপা একবার মাথা তুলে ছুটকির দিকে তাকিয়ে তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল। ছুটকি ভ্রু নাচিয়ে বলে, বাবা কি লজ্জা, লজ্জায় দেখো মুখ লাল হয়ে গেছে। আমি তো তোমার ননদ, আমার কাছে লজ্জা পেতে নেই। সামনে আরো কত কিছু দেখবো, সবে তো মাত্র শুরু। আমি বললাম, এই তুই এখান থেকে যাবি? এত পাকামি করিস কেন? ছুটকি বলে, ওকে ওকে যাচ্ছি, মনে হচ্ছে অসময়ে এন্ট্রি মেরেছি। কোথায় ভাবলাম একটু আড্ডা দেবো, তার হলো না। ওকে তোমরা রোমাঞ্চ করো, আমি যাই। ছুটকি চলে যাচ্ছে দেখে দীপার খারাপ লাগলো। এবার দীপা কথা না বলে থাকতে পারলো না। দীপা ছুটকিকে থামিয়ে দিয়ে বলে, আরে কোথায় যাচ্ছ? বসো, আমি বরং কফি বানিয়ে নিয়ে আসি। ছুটকি বলে, আরে না, তুমি বসো, আমি কফি বানিয়ে নিয়ে আসছি। এই বলে ছুটকি চলে গেল। ছুটকি চলে যেতেই আমি আবার দীপাকে বুকে টেনে নিলাম। দীপা বলে, আরে কি করছেন? ছুটকি এখন চলে আসবে। আমি বললাম, আসলে আসবে, সমস্যা কি, এমনি তো দেখে নিয়েছে। দীপা বলে, কি আবল তাবল বলছেন? আপনার মুখে কিচ্ছু আটকায় না? আপনার বুঝি লজ্জা করে না ছোট বোনের সামনে এরকম করতে? আমি বললাম, ছাড়ো তো ওর কথা। ছুটকি আসার আগ পর্যন্ত তুমি আমার বুকে থাকো। এই বলে ওকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে নিলাম। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। ধীরে ধীরে আমি সুস্থ হয়ে উঠলাম, তবে পুরোপুরি না। দীপা একদিন পরপর আমার ওই বাসায় গিয়ে সময় কাটিয়ে আসতো। কারণ আমার মা খুব চালাক মহিলা। ওনার চোখে এত সহজে কিছু এড়ায় না। আমার শরীর এখন মোটামুটি সুস্থ, কিন্তু তারপরও মাঝে মাঝে মাথা ব্যথা করে। শরীর এখনো মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ে, অনেকটা দুর্বল। এদিকে বাবাও ফিরে এসেছে। উনি বিজনেসের কাজে বাইরে গিয়েছিলেন। বাবা আসার পর মা বাবাকে সব খুলে বলল। প্রথমে আমি এমন করেছে শুনে একটু রাগ করেছিল, পরে মা বুঝিয়ে বলাতে বাবাও রাজি হয়ে গেল। দীপাকে 1 বছরের কন্ট্রাক্ট থেকে আমি মুক্তি দিয়ে দিয়েছি, কারণ এখন আমাদের বিয়েটা আবার হবে। দীপাকে আমি পার্মানেন্টলি নিজের করে পেয়ে যাব। ওইদিকে দীপা এত তাড়াতাড়ি বাড়িতে ফেরাতে অনেক প্রশ্নের সম্মুখীন হয়, কারণ 1 বছরের ট্রেডিং এর কথা ছিল, 3 মাসের মাথায় কিভাবে চলে এলো। দীপা অনেক কষ্টে মাকে বুঝিয়ে ম্যানেজ করে নেয়। দীপা আমাদের বাসা থেকে গিয়েছে 1 সপ্তাহ হলো। এই 1 সপ্তাহ আমরা একে অপরকে দেখি না। দীপা কিভাবে রয়েছে আমি জানি না, কিন্তু আমার খুব অস্থির অস্থির লাগছে দীপাকে দেখতে না পেয়ে, দীপার সঙ্গ না পেয়ে। মেয়েটার কি একটিবার আমার কথা মনে পড়ছে না? এদিকে দীপা সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিল, কিন্তু ওর মনটা যেন কেমন কেমন করছে আমার জন্য। খুব দেখতে ইচ্ছে করছে আমাকে। এদিকে মাকেও বলতে পারছে না বাইরে যাবে, কারণ মাকে বললে মা রেগে যাবে। কিন্তু আমার জন্য মন খারাপ করছে, টেনশনও হচ্ছে খুব আমার জন্য। কি করবে, কিভাবে ঘর থেকে বের হবে সেটাই ভাবছে। হঠাৎ মনে পড়লো ছোট ভাইয়ের কথা। ওকে নিয়ে যদি বাইরে যাওয়া যায় তাহলে মা আপত্তি করবে না, যেতে দেবে। এটা ভেবেই দীপার মুখে হাসি ফুটে উঠল। তাই সে গিয়ে ছোট ভাইকে পটানোর চেষ্টা করছে। ছোট ভাইয়ের ঘরে গিয়ে দেখে সে খাটে হেলান দিয়ে শুয়ে আছে। দীপা দরজার কাছে দাঁড়িয়ে বলে, ভাই এখন তোমার কেমন লাগছে? মিলন বলে, আগে থেকে অনেক ভালো মনে হচ্ছে, এখন আমি সম্পূর্ণ সুস্থ। তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন, ভেতরে আয়। দীপা বলে, তাহলে তো ভালো, চল কোথাও থেকে ঘুরে আসি। মিলন বলে, সত্যি আপু, তুমি আমাকে নিয়ে ঘুরতে যাবে? দীপা বলে, আমি কি কখনো তোকে মিথ্যে কথা বলেছি? মিলন বলে, না, তুই তো আমাকে কোনোদিন মিথ্যে কথা বলিসনি। আসলে অনেকদিন থেকে তো তুই আমাকে ঘুরতে নিয়ে যাস না, আজকে আবার তুই নিজে থেকে বলছিস।
আমি তো তোকে কতবার বলেছিলাম অসুখের আগে, কিন্তু তুই তো বলেছিলি হবে না, আর আজকে তুই নিজে থেকেই বলছিস, তাই একটু অবাক হচ্ছি আর কি। দীপা বলে, আরে এতে অবাক হওয়ার কি আছে, এখন কি যাবি নাকি আমি একা যাব? মিলন বলে, আরে আপু আমি আবার কখন বললাম যে আমি যাব না, আমি তো বলছি আমি যাব। দীপা বলে, তাহলে আমি আম্মুকে যেভাবে হোক ম্যানেজ করব, কিন্তু তুই সেখানে একটা কথাও বলবি না, আমি যেটা বলতে বলবো সেটাই বলবি, কি মনে থাকবে তো? মিলন বলে, আগে তো বুঝিনি, কিন্তু এখন ঠিক বুঝতে পারছি তুই বাইরে যেতে চাস, কিন্তু আম্মু তোকে একা যেতে দেবে না, তাই তুই আমাকে সঙ্গে করে নিয়ে যাবি, তাই তো? দীপা মেয়েকে রাগ দেখিয়ে বলে, দেখ বেশি বুঝবি না, আমি যেটা বলছি সেটাই কর, যদি তুই না করিস তাহলে আমি একা চলে যাব, আম্মু আমাকে কিচ্ছু বলবে না, আমি আমার বান্ধবীকে দেখতে যাব। মিলন বলে, আরে আমি কি বলেছি যে আমি যাব না? ওকে আমি রাজি, চল এখন। এরপর ওরা রেডি হয়ে মায়ের রুমে গেল। দীপা মাকে বলে, আম্মু একটা কথা বলি। মা বলে, বল শুনি, কি বলতে চাস? আর তোরা দুজন এভাবে সেজেগুজে কোথায় যাচ্ছিস? দীপা বলে, আম্মু আর বলো না, তোমার ছেলের যন্ত্রণা আর নিতে পারছি না, ও নাকি ঘুরতে যাবে, বাসায় নাকি ওর আর ভালো লাগছে না, তাই ওকে নিয়ে একটু ঘুরতে যাব। এই বলে দীপা ভাইয়ের দিকে আর চোখে তাকিয়ে দেখে সে অবাক হয়ে দীপার দিকে তাকিয়ে আছে। সে হয়তো ভাবতে পারেনি দীপা এমন কিছু বলবে। মা বলে, হয়তো খারাপ লাগছে তাই তোকে জোর করছে, ছেলে মানুষ তো, বাসায় আর কতক্ষণ বন্ধ থাকবে। মায়ের কথা শুনে দীপা মনে মনে খুশি হলো। দীপা বলে, ওকে আম্মু তাহলে আমরা এখন যাই। এই বলে মায়ের রুম থেকে বেরিয়ে এসে যে না বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো, তখনই কলিং বেল বেজে উঠলো। মিলন বলে, আরে আপু এত সকাল সকাল আবার কে চলে আসলো? দীপা বলে, আমিও তো সেটাই ভাবছি, এত সকাল সকাল খেয়ে চলে আসলো, তাও আবার আমাদের বাসায়। মিলন বলে, আরে আপু এখানে দাঁড়িয়ে বকবক করলে কি হবে, দরজাটা খুলে দেখ কে এসেছে। দীপা বলে, আরে যাচ্ছি তো, তুই এরকম করে বলছিস কেন আমাকে, আমি না তোর বড় আপু হই? দীপা কথাটা বলতে বলতে এসে দরজা খুলে দিল। দরজা খুলে সামনে থাকা মানুষটাকে দেখে ওর হৃদয়ের স্পন্দন অনেক জোরে বেড়ে গেল। এই মুহূর্তে ওর মনে হচ্ছে ও কোনো স্বপ্ন দেখছে, এটা কখনোই বাস্তব হতে পারে না। দীপা অবাক হয়ে তাকিয়ে আছে, সামনে আসলে আর কেউ নয়, আমি দাঁড়িয়ে আছি। এই সকাল সকাল সে আমাকে আশা করেনি, সে আরো উদ্যত হয়েছে আমাকে দেখতে যেতে, কিন্তু তার আগে আমি ওর ঘরের দরজায় দাঁড়ানো, এটা যেন সে কোনোভাবেই আশা করেনি। দীপা আমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলো আমি ওর উপর অনেক রেগে আছি। এক সপ্তাহ হয়ে গেল ও আমাকে একটিবার দেখতে গেল না। দীপা আমার চোখের দিকে তাকিয়ে সবকিছু ভুলে গেছে, আমার চোখে চোখ রেখে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সে মনে মনে বলে, এই সময়টা এখানেই থেমে যাক, সারা জীবনের মতো। আমি গলা খাকিয়ে বললাম, কি হলো, ভেতরে আসতে দেবে না? দীপা এতক্ষণ একটা ঘোরের মাঝে ছিল, আমার কথা সম্বিত ফিরে পেল। দীপা বলে, আরে কে বললো ভেতরে আসতে দেব না, এটা তো আপনার শ্বশুর বাড়ি, তাহলে আমি আপনাকে ভেতরে আসতে না দেওয়ার কে? আপনি যখন ইচ্ছা আসতে পারেন। আমি বললাম, সেটা তো ভালো করেই বুঝতে পারছি, এখন যেভাবে দরজার সামনে দাঁড়িয়ে আছেন মনে হচ্ছে এখান থেকে তাড়িয়ে দেবেন, যদি তাড়িয়ে দিতে চান তাহলে চলে যাচ্ছি। দীপা মনে মনে বলে, আরে বাবা এটা কি হয়ে গেল, আমি তো ভেবেছি যে এখন রাগের বসে আমাকে কি না কি করে বসে, কিন্তু আমার ভাবনা উল্টাপাল্টা করে দিয়ে এখন দেখছে একদম শান্ত শিষ্ট মানুষের মতো আচার আচরণ করছে। ব্যাপারটা কি, নাকি সবকিছু তুলে রাখছে সুযোগে সদ্ব্যবহার করার জন্য? মিলন বলে, আরে আপু কে এসেছে, ওখানে দাঁড়িয়ে কি করছিস? আরে লোকটা কে? দীপা বলে, একটু পরে সব বুঝতে পারবি, লোকটা কে আর কে এসেছে, এখন মুখটা বন্ধ করে ওখানে বসে থাক, আর আমরা কোথাও যাচ্ছি না। মিলন বলে, আপু এটা কিন্তু ঠিক না, তুমি আমাকে বললে যে তুমি তোমার বান্ধবীকে দেখতে যাবে, তোমার বান্ধবী অসুস্থ, আর তুমি এখন বলছো কোথাও যাবে না। আমি কত আশা নিয়ে ভাবলাম যে অনেকদিন পর বাসা থেকে বের হব, কিন্তু তুমি আমার সব আশা শেষ করে দিলে, আমি এটা কখনোই মেনে নেব না, তুমি আমাকে বাইরে নিয়ে যাবে এটাই ফাইনাল। আমি বললাম, বুঝলাম না আপনার কোন বান্ধবী অসুস্থ যাকে দেখার জন্য এত সকাল সকাল বাসা থেকে বের হচ্ছেন? দীপা বলে, সেটা না হয় পরে বলি, কিন্তু তার আগে আপনার বিচার আছে, আপনি আমাকে আপনি আপনি করছেন কি জন্য? আমি ওর কথা পাত্তা না দিয়ে বললাম, ওকে আমি চলে যাচ্ছি, তাহলে আপনি যেখানে যাচ্ছিলেন সেখানে যান, ডিস্টার্ব করা ঠিক হবে না। দীপা বলে, এই যে মিস্টার, হ্যালো শুনুন, আপনাকে বলছি, আর একবার সামনে বাড়ালে না পা ভেঙে হাতে ধরিয়ে দেব, ভিক্ষুকদের মতো হাতে একটা বাটি ধরিয়ে দিয়ে 3 রাস্তার মোড়ে বসিয়ে রাখবো, ভিক্ষা করে খাবেন। আমি ওর কথা শুনে বললাম, তাও হয়তো ভালো হবে, তাহলে হয়তো কেউ আমাকে না বলে কোথাও যেতে পারবে না, অন্তত বলে যাবে। দীপা বলে, এত বাহানা না করে যদি আপনি আমার জায়গায় থাকতেন তাহলে বুঝতে পারতেন ব্যাপারটা কোথা থেকে কোথায় যায়। আমি বললাম, তাই বলে কাউকে মিথ্যে বাহানা দেখিয়ে চলে আসাটা কি ঠিক? এক সপ্তাহ পর্যন্ত আমার থেকে দূরে থাকাটা কি ঠিক? আমাকে কষ্ট দেওয়াটা কি ঠিক? দীপা বলে, আচ্ছা আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনি এভাবে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে করে আমার সাথে কথা বলবেন, আর আমি আপনার সাথে চিৎকার করে করে কথা বলবো? রাস্তার লোক সব শুনবে আর বলবে, বাহ কি সুন্দর জুটি, যে রাস্তায় দাঁড়িয়ে কি সুন্দর ঝগড়া করছে। আপনি কি এখন বাড়ির ভিতরে আসবেন নাকি? আমি বললাম, কই, আপনি তো তাড়িয়ে দিচ্ছেন, তাই তো রাস্তায় দাঁড়িয়ে আপনার সাথে কথা বলতে হচ্ছে। আপনি কি আমাকে বলেছেন একবারের জন্য যে ভিতরে আসুন বসে কথা বলে? না, একবারও বলেননি। আমি সেই কখন থেকে দরজার সামনে দাঁড়িয়ে আছি। দীপা বলে, বেশি বোঝার চেষ্টা করবেন না, এখন ঝগড়া করার কোনো ইচ্ছা আমার নেই, চুপচাপ বাড়ির ভিতরে চলে আসুন, নয়তো আমি কি করব নিজেও জানি না।
আমি বললাম আমি আজকে এটা দেখতে চাই যে আপনি কি করতে পারেন। আমি ভেতরে যাব না, এখান থেকে চলে যাব। এই বলে 2 কদম এগিয়েছি, ঠিক তখনই দীপা ছুটে এসে পেছন থেকে আমার টি শার্ট খামছে ধরে। আমি কিছু বুঝে ওঠার আগে সে আমাকে টানতে টানতে বাড়ির ভিতরে নিয়ে গেল। আমি ভাবতে পারিনি ও এরকম করবে। আমি একটু মেকি রাগ দেখিয়ে বললাম, আমার কপালে যে কি লেখা আছে আল্লাহই জানে। যে ছেলে আমি এতটাই রাগী ছিলাম, এখন তো আপনাকে আমি কিছুই বলতে পারছি না। কেন জানেন? শুধু এটা আপনার বাড়ি বলে তাই আপনাকে সম্মান করছি, নয়তো যে কি করতাম সেটা নিশ্চয়ই আপনি ভালো করে জানেন। দীপা বলে, যাই হোক, অনেক ভালো হলো তাহলে। এখন আমি আমার বাড়িতে আপনাকে বেঁধে রাখবো, আর যখন যেটা খুশি সেটাই করব। আপনি কিছু বলতে পারবেন না, কারণ এটা আমার বাসা। আপনি আমাকে এখানে সম্মান করবেন। এদিকে মিলন এসব দেখে অবাক হয়ে বলে, আরে আপু, এসব কি হচ্ছে? এ ভাইয়াটা কে? আর তুমি তাকে এরকম করে টেনে বাড়ির ভিতরে নিয়ে আসলে কেন? আমি বললাম, আরে ভাই আর বলো না, তোমার দাজ্জাল আপু আমার কাছ থেকে 5,000 টাকা নিয়েছে। সেই টাকা নিতে আসে তোমার আপু আমাকে বেঁধে রাখছে। যেখানে আমার কথা ছিল যে তোমার আপুকে বেঁধে রাখবো, সেখানে সবকিছু উল্টা হয়ে যাচ্ছে। তুমি বিচারটা করে দাও তো। দীপা বলে, এই যে মিস্টার, নেকামো করবেন না, বুঝতে পারছেন? একটু ঢং করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আরো বড় বিপদে পড়বেন। যেহেতু এখানে এসেছেন আর আপনার বাড়ি যাওয়া হচ্ছে না, বাসায় ফোন করে বলে দেন যে আপনি কিডন্যাপ হয়েছেন, টাকা লাগবে 2 লক্ষ। আমি বললাম, আমি ফোন করতে যাব কেন? যেহেতু আপনি আমাকে কিডন্যাপ করেছেন, তাই আপনি বাসায় ফোন করে বলে দেন কত টাকা লাগবে। শুধু কষ্ট করে আপনার পরিচয়টা দিয়ে দিবেন যে আমি অমুক। দীপা বলে, আপনার দেখছি সাহস কম না। আমি আপনাকে এখানে বেঁধে রাখবো, তাও আপনার কষ্ট হচ্ছে না? ব্যাপার কি? আমি বললাম, জানেন, আমার বউটা না অনেক পচা। আমাকে না বলে হুট করে যেখানে খুশি সেখানে চলে যায়, আমার মূল্য সে দেয় না। দীপা বলে, আপনি হয়তো আপনার বউকে ভুল বুঝতেছেন। আপনি একটু ভেবে দেখবেন আপনি আপনার বউকে কিভাবে বিয়ে করেছেন। মিলন বলে, আপু, তার মানে তুমি কি ওনার বউকে চেনো? আমি বললাম, আরে ভাইয়া, শুধু চেনে না, তার সবকিছু জানে। দীপা বলে, এই যে মিস্টার, আমি কিন্তু তাকে চিনি না। আপনি শুধু শুধু এখানে আমাকে পেঁচাচ্ছেন কেন? আমি বললাম, দেখুন, একদম ন্যাকামি করবেন না। বিয়ের সময় কিন্তু আপনি উপস্থিত ছিলেন। মিলন বলে, আরে হাওয়া, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। দীপা বলে, তোকে কিছু বুঝতে হবে না ভাই, তুই শুধু আম্মুকে একটু বল একজন মেহমান এসেছে, তার জন্য নাস্তা তৈরি করতে। দীপার কথা শুনে মিলন চলে গেল। আমি বললাম, আমি নাস্তা খাবো না, আমি আম্মুর কাছে যাব। আমার কথা শুনে দীপা হো হো করে হেসে উঠল। দীপা হাসতে হাসতে বলল, ছোট বাচ্চা নাকি, ন্যাকামো করছেন? আমি বললাম, না, আমি আপনার মতো ডাইনির কাছে থাকবো না, আমি আমার আম্মুর কাছে চলে যাব। আমার আম্মু অনেক ভালো। দীপা বলে, তাহলে এখানে এসেছেন কি জন্য? একদম পিটিয়ে ফালুদা বানিয়ে ফেলবো। চুপচাপ রুমে আসুন। আমি বললাম, না, রুমে যাব না। এখানে যেটা করছেন না জানি রুমে গেলে কি কি করবেন বুঝতে পারছি না, তাই ভয় হচ্ছে। দীপা বলে, দেখুন, বেশি ন্যাকামো করার চেষ্টা করবেন না। যেটা বলছি সেটাই করুন, নয়তো যে কি হবে বুঝতে পারছি না। আমি বললাম, তার জন্যই তো বলছি আমাকে ছেড়ে দেন, আমি বাসায় যাব, আমি এখানে থাকবো না, প্লিজ। দীপা বলে, বাসায় যাবেন মানে? বউকে ছাড়া তো আপনার বাসায় ভালো লাগছে না, এই জন্যই তো সকাল সকাল চলে এসেছেন বউয়ের কাছে, আর এখন বলছেন বাসায় যাবেন? ব্যাপার কি মিস্টার? হ্যাঁ, কথাগুলো দীপা আমার কানের কাছে ফিস ফিস করে বলল। আমিও দীপার কানের কাছে ফিস ফিস করে বললাম, বউটা তো অনেক ছলনাময়ী, তাই দেখতে আসলাম কি করছে। বাসায় একা একা ভালো লাগছে না। দীপা বলে, বউটা তো আর ইচ্ছে করে ছলনাময়ী করেনি, বিপদে পড়েই করেছে। সেটা কি একবারও ভেবেছেন? আমি বললাম, তার জন্যই তো একেবারে সরাসরি দেখতে আসলাম যে ছলনাময়ী কি করছে। দীপা বলে, এই যে মিস্টার, আরেকবার ছলনাময়ী বললে না একদম মেরে পুঁতে ফেলবো। আমি বললাম, আপনি কিন্তু এবার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমি বলছি তো, আমি বাসায় যাব, এখানে থাকবো না। দীপা বলে, আমি এর থেকেও সীমা ছাড়িয়ে যেতে পারি, যদি আপনি আমার কথা না শোনেন তো। আমি বললাম, রুমের ভিতর যেতে পারি, তবে একটা শর্ত আছে। যদি শর্ত মানো তাহলে যাব, যদি না মানো তাহলে এখন আমি বাসায় চলে যাব। দীপা বলে, উফ, আপনি চুপ করবেন? এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি বললাম, আমি চুপ করব না, দেখি কি করতে পারো তুমি। আমার কথা শুনে দীপা আমার হাত ধরে টানতে টানতে ওর রুমে নিয়ে গেল। রুমে নিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। দীপা মনে মনে বলে, কত বড় সাহস, আমাকে বলে আমি কি করতে পারি, দাঁড়াও দেখাচ্ছি মজা। আমি অবাক হয়ে বললাম, তোমার আবার কি হলো? এভাবে দরজা বন্ধ করে দিলে কেন? বাসার সবাই কি ভাববে? দীপা বলে, সেটা না হয় আমি বুঝে নেব বাসার লোক কি বলবে, কিন্তু আপনি একটু আগে কি বললেন, আমি যা খুশি তাই করতে পারবো আপনার সাথে, তাই তো? তাহলে আমার এখন যা ইচ্ছে তাই করব, কিন্তু আপনি এখন চুপচাপ সহ করবেন, একটু কথা বলার চেষ্টা করবেন না, বুঝেছেন মিস্টার? আমি বললাম, দেখো, এমন কিছু করো না যাতে আমি আমার সীমা লঙ্ঘন করতে বাধ্য হই। দীপা বলে, দেখুন, আমি আর আপনাকে ভয় পাই না, বুঝেছেন মিস্টার? সেটা তো আমি অনেক আগেই আপনাকে বলে দিয়েছি। তাই শুধু শুধু হুমকি দিয়ে লাভ কি? আমাকে কোনো লাভ নেই, বুঝেছেন? এই বলে দীপা আমার দিকে 1 পা 2 পা করে এগোতে থাকে, এদিকে আমি 1 পা 2 পা করে পিছোতে থাকি। আমার এই কাণ্ড দেখে দীপা মজা নিচ্ছে। দীপা বলে, আরে আপনি পিছিয়ে যাচ্ছেন কেন? বুঝতে পারছি না, ভয় পাচ্ছেন নাকি আমাকে? আমি বললাম, তুমি কে যে তোমাকে আমি ভয় পাবো? দীপা বলে, আমিও তো সেটাই ভাবছি, আমি কে যে আমাকে আপনি ভয় পাচ্ছেন আর পিছিয়ে যাচ্ছেন? ব্যাপারটা কি? ওখানে দাঁড়িয়ে থাকুন। আমি বললাম, সেটা একান্তই আমার ব্যাপার। আমি দাঁড়িয়ে থাকবো না পিছিয়ে যাব না সামনে এগিয়ে যাব, সেটা একান্তই আমার ব্যাপার। তোমাকে বলতে যাব কেন? দীপা বলে, ইস, সেদিন তো আমি আপনাকে অনেকবার বলেছিলাম আজকে আমার কোনো মোড নেই, বা আপনাকে সহ করার মতো ক্ষমতা নেই, আমাকে ছেড়ে দিন।
কিন্তু আপনি কি করেছিলেন? ছেড়ে দেননি। তাহলে আপনি একটু ভেবে দেখুন আজকে আমি আপনার সাথে কি করতে পারি। আমি বললাম, দেখো, যেটা করবে ভেবে চিন্তে করবে, পরে আবার নিজে কষ্ট পেও না, বুঝেছো? যেহেতু আমি একটু অসুস্থ, আমি সেরকমভাবে প্রস্তুত নই। যদি তুমি জোর করে করতে চাও, আমি বাধা দেব না, কিন্তু একটু ভেবে দেখবে, যদি আমার কিছু হয় তখন। আমার কথা শেষ হতে দিল না, তার আগেই দীপা আমাকে ধাক্কা মেরে বিছানার উপর ফেলে দেয়, তারপর আমার উপর উঠে বসে। আমি বললাম, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না, একটু ভেবে দেখো, যখন আমি সুস্থ হব তখন তুমি একটু অসুস্থ হলেও কিন্তু আমি তোমাকে ছেড়ে দেব না। দীপা আমার কথা না শোনার ভান করে ওর ঠোঁট জোরে আমার ঠোঁটের কাছাকাছি নিয়ে আসে। দীপার মাঝে আজ অন্যরকম ফিলিংস কাজ করছে, কেন সেটা সে জানে না, হয়তো এটাই স্বাভাবিক। ভালোবাসার মানুষকে কাছে পেলে নিজেকে হয়তো ধরে রাখা খুব কষ্টকর। দীপা আস্তে আস্তে আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। আমি বাধা না দিয়ে ওর কোমর শক্ত করে জড়িয়ে ধরেছি। এক ঝটকায় ওকে আমার উপর থেকে নিজের বুকের নিচে নিয়ে এলাম। এখন আমি দীপার উপরে, একে অপরের ঠোঁটে কিস করেই যাচ্ছি। দীপা দু হাতে আমার গলা জড়িয়ে চুল খামছে ধরে আছে। আমি এক হাতে ওর বুক ধরতে ও কেঁপে ওঠে। দীপার ঠোঁট ছেড়ে দিয়ে ওর কানের নিচে ঘাড়ের কাছে মুখ গুজে দিলাম। দীপা আমার প্রতিটা স্পর্শে কেঁপে কেঁপে উঠছে। বেশ কিছুক্ষণ এভাবে চলতে থাকলো। হঠাৎ দীপা আমাকে ছেড়ে দিয়ে আমার চোখের দিকে তাকিয়ে আছে। দীপা আমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলো আমার চোখ বলছে, চলো আমরা মিশে একাকার হয়ে যাই। কিন্তু এখন এটা করা ঠিক হবে না, যেহেতু আমি অসুস্থ। যদি কোনো কিছু হয়ে যায় তাহলে সারা জীবন দীপাকে পস্তাতে হবে। তাই দীপা আমাকে ছেড়ে উঠে যায়। আমি বললাম, কি হলো, সব শেষ? দীপা বলে, আমার ইচ্ছে হয়েছে তাই ছেড়ে দিলাম, যখন আবার ইচ্ছে হবে তখন আবার ধরে নেব। আমি বললাম, ভীতু কোথাকার, তোমার দ্বারা কিচ্ছু হবে না, আমি ভালো করেই জানি। দীপা বলে, আমার দ্বারা সব হবে, এমনকি বাচ্চা কাচ্চাও হবে, বুঝেছেন? এই বলে জিভে কামড় দিয়ে বলে, হাই হাই, এটা আমি কি বলে ফেললাম, নিজের উপর কোনো কন্ট্রোল নেই। আমি বললাম, হাই আল্লাহ, এটা আমি কি শুনলাম, আমি তো এখনো এসব নিয়ে ভাবিনি। আর তুমি তো দেখি বাচ্চা পর্যন্ত চলে গেছো, তাহলে চলে আসো, বাচ্চার ব্যবস্থা হয়ে যাক। দীপা বলে, আমার যখন দরকার হবে আমি নিয়ে নেব, আপনাকে বলতে হবে না। এখন উঠুন, ফ্রেশ হয়ে নিন, নাস্তা করুন, সকাল থেকে মনে হয় কিচ্ছু খাননি। বউ পাগল কোথাকার, বউয়ের জন্য সকাল সকাল চলে এসেছে। আমি বললাম, বউ যদি মিথ্যাবাদী হয় তাহলে তো একটু তাকে কড়া শাসন করতেই হয়। দীপা বলে, এই যে মিস্টার, ভালো হবে না বলে দিচ্ছি, কথায় কথায় মিথ্যাবাদী বলবেন না। মিথ্যাবাদী কে? হ্যাঁ, মিথ্যাবাদী কে? আমি বললাম, কি ডাইনি বউ রে বাবা, এই বউ নিয়ে সারা জীবন সংসার করতে হবে? আগে তো কত ভদ্র দেখেছিলাম, কিন্তু এখন তো দেখি পুরোই ডাইনি। দীপা আবার আমার উপর ঝুঁকে পড়ে বলে, এই যে মিস্টার, মুখ সামলিয়ে কথা বললে ভালো হয়। আমি ডাইনি, তাই না? আমি ডাইনি, তাহলে আপনি কি? আপনি ডাইনির বর। ডাইনির বরকে কি বলে? দীপা কথাগুলো অনেক জোরে জোরে বলছে। দীপা এটা ভুলে গেছে সে এখন নিজের বাড়িতে আছে। আমি বললাম, তুমি হয়তো ভুলে যাচ্ছ, এটা তোমার বাসা। মা নিশ্চয় এ ব্যাপারে কিছুই জানে না, তাই এত জোরে জোরে চিৎকার করে কথা না বললেই ভালো হয়। দীপা নিজের ভুলটা বুঝতে পেরে মাথায় হাত দিয়ে বলে, ইস, আমি তো ভুলেই গেছি, মা আর ছোট ভাই নিচে, আর আমি আপনাকে নিয়ে রুমে আছি। এটা মনে হতেই দীপা দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি বসে থেকে কি করব, তাই আমিও দীপার পিছে পিছে নিচে চলে গেলাম। দীপা দৌড়ে মায়ের কাছে চলে গেল। দীপা বলে, মা আমি কি করব? মা বলে, তোকে কিছু করতে হবে না, নাস্তা রেডি হয়ে গেছে। কে এই ছেলেটা? দীপা বলে, আমার এক ফ্রেন্ড, এতদিন বাসা খুঁজে পাইনি, আজ হঠাৎ পেয়েছে তাই চলে এসেছে। মা বলে, এসেছে ভালো হয়েছে, ওর সাথে গিয়ে কথা বল, নয়তো ওর বোরিং লাগবে। মায়ের কথা মতো দীপা চলে এলো আমার কাছে। এদিকে টেবিলে নাস্তা দেওয়া হয়েছে, আমিও নাস্তা খেতে শুরু করলাম। দীপার মা বলে, বাবা তোমার বাসার সবাই কেমন আছে? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো আছে আন্টি। মা বলে, তোমার বাসায় কে কে আছে বাবা? আমি বললাম, আমি, আব্বু আম্মু আর আমার এক ছোট বোন। দীপা আমার পাশে বসেছিল। মায়ের কথা শুনে বিড়বিড় করে বলে, যেভাবে প্রশ্ন করছো মনে হচ্ছে তোমার মেয়েকে ওর সাথে বিয়ে দেবে। ওর কথা শুনে আমি বিষম খেয়ে কাশতে শুরু করলাম। এটা দেখে দীপা জলদি আমাকে পানি দিল। আমি পানিটা খাওয়ার পর মা বলে, তুমি ঠিক আছো তো বাবা? আমি বললাম, হ্যাঁ আন্টি, আমি ঠিক আছি। এদিকে দীপা টেবিলের নিচে আমার পায়ের উপর পা রেখে খোঁচা মারছে। মেয়েটা আমাকে নিজের বাসায় পেয়ে যা নয় তাই করছে। ওর কি একটু ভয় হচ্ছে না? পরে এর প্রতিশোধ আমি নেব। হঠাৎ বাইরে থেকে অনেক জোরে জোরে আওয়াজ হতে লাগলো। আমি বুঝতে পেরেছি কে এসেছে, কিন্তু দীপা বুঝতে পারছে না কি হচ্ছে। আমি ওর অবস্থা দেখে মিটি মিটি হাসছি। দীপা উঠে দরজা খুলে দেখে আমার মা বাবা আর ছুটকি এসেছে। এটা দেখে দীপা অবাক হয়ে যায়। এই প্রথম সে আমার বাবার মুখোমুখি হয়েছে। বাবা দীপাকে দেখে আনন্দের একটা হাসি দিল, তার মানে দীপাকে বাবার পছন্দ হয়েছে। হবারই কথা, দীপা সত্যি সুন্দরী আর খুবই মিষ্টি একটা মেয়ে। আসলে এটা আমারই প্ল্যান ছিল, দীপাকে সারপ্রাইজ দেব বলে। ছুটকি বলে, কি ভাবি, কেমন দিলাম? দীপা ছুটকিকে বলে, এসব কি ছুটকি, তুমি অন্তত আমাকে ফোন দিয়ে জানাতে পারতে আব্বা আম্মা আসছে। ছুটকি বলে, আমাকে বলে লাভ নেই, এটা তোমার বরের প্ল্যান ছিল। তারপর আমাদের বিয়ে নিয়ে সবাই কথা বলছে। ছুটকি আর দীপা নাস্তা রেডি করছে। আমি মা বাবার সাথে ওখানেই বসেছিলাম, ওনারা কি বলছে সেটা শুনছি। এদিকে দীপা আমার দিকে তাকিয়ে মনে মনে বলে, কি ভাইয়া লোকরে বাবা, একটু লজ্জা শরম নেই? দেখো না ওখানে বসে বসে কিভাবে কথা শুনছে, কি আজব মানুষ রে বাবা। ছুটকি দীপার মুখের দিকে তাকিয়ে বলে, আমি জানি ভাবি তুমি কি ভাবছো। সত্যি বলতে আমার ভাইয়ের লজ্জা শরম বলতে কিছু নেই, তাই তুমি চিন্তা করেও কোনো লাভ নেই। দীপা বলে, তাই তো দেখছি, দেখো না কেমন বসে বসে কথা গিলছে।
এরপর আমাদের বিয়ের তারিখ ফিক্স হয়। খুবই ধুমধামের সাথে আমাদের বিয়েটা হলো। বাসর রাতের কথা আর নাইবা বললাম, কারণ সেই রাতে আমি দীপাকে অনেক কাঁদিয়েছি। এতদিন পর ওকে আদর করার সুযোগ পেলাম, হাতছাড়া করে কিভাবে বলুন? হয়তো একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছি, পরে না হয় আদর করে পুষিয়ে দেব। তবে আমার আর দীপার মাঝে টুকিটাকি ঝগড়া লেগেই থাকে। এই নিয়ে বাড়ির সবাই খুব হাসাহাসি করে। সবাই একটা কথাই বলে, জুটি মিলেছে ভালো, কিন্তু একে অপরকে ভালোবাসা হয়নি বলা। আজ পর্যন্ত বলতে পারিনি আমি দীপাকে ভালোবাসি, বা দীপা আমাকে বলতে পারেনি দীপা আমাকে ভালোবাসে। কি অদ্ভুত জুটি আমরা, ভাবুন। ভালোবাসা চির অমর হোক। আজকের গল্প এখানে সমাপ্ত। শীঘ্রই নতুন গল্প আসছে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।